গুড মর্নিং সবাইকে। আজকে আমরা ফিজিওলজির একটা পার্ট পড়ব, হিউম্যান ফিজিওলজি তার একটা পার্ট পড়ব। জেনারেলি আমরা ডিসকাস করব আজকে সার্কুলেটরি সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম কথাটার মানে কি? সার্কুলেশন, সার্কুলেশন, এই সার্কুলেশন থেকে সার্কুলেটরি সিস্টেম কথাটা এসছে, তাই তো? তার মানে কি, যখন আমরা দেখেছি আমাদের বডিতে কিছু ফ্লুইডস রয়েছে যাদেরকে আমরা বলে থাকি হচ্ছে বডি ফ্লুইডস, বডি ফ্লুইডস, ঠিক আছে? এই বডি ফ্লুইডস এর মধ্যে আমরা দেখি বিভিন্ন ধরনের বডি ফ্লুইডস রয়েছে। কিছু ইন্ট্রাসেলুলার বডি ফ্লুইডস রয়েছে, কিছু এক্সট্রা সেলুলার বডি ফ্লুইডস রয়েছে। তো এই বডি ফ্লুইডস এর হেল্পে যখন পুরো হোল বডিতে যখন কিছু জিনিস সার্কুলেশন হয়, সেটা নিউট্রিশন হতে পারে, সেটা অক্সিজেন মানে গ্যাসিয়াস সাবস্টেন্স হতে পারে, বা এক্সক্রিটরি প্রোডাক্ট হতে পারে যেগুলো সেল থেকে বিভিন্ন পার্টসে যায়, বা লাংস থেকে আমরা দেখি অক্সিজেন যাচ্ছে বিভিন্ন সেলের মধ্যে। তো এই পুরো জিনিসটা সার্কুলেশন যেহেতু হচ্ছে, তাই জন্য আমরা এটাকে বলি সার্কুলেটরি সিস্টেম, তাই তো? আচ্ছা, তাহলে এবার চলে আসি আমরা বডি ফ্লুইডস। আজকে আমরা জেনারেলি ডিসকাস করব হচ্ছে বডি ফ্লুইডস নিয়ে। এই বডি ফ্লুইডস এর মধ্যে আমরা দেখে থাকি হিউম্যানদের মধ্যে বা যে কোনো ম্যামালসের মধ্যে অনেক ধরনের বডি ফ্লুইডস দেখা যায়। আমরা মেনলি ডিসকাস করব হচ্ছে দুটো জিনিস নিয়ে, একটা হচ্ছে ব্লাড, আরেকটা হচ্ছে লিম্ফ, ঠিক আছে? একটা ব্লাড আর একটা লিম্ফ। আচ্ছা, হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের মধ্যে কি কি পার্ট থাকে? হিউম্যান সার্কুলেটরি সিস্টেমে তিনটে পার্টে আমরা দেখতে পাই, তাই তো? কি কি? ফার্স্ট হচ্ছে বডি ফ্লুইডটার নাম লিখি, ব্লাড, ঠিক আছে? এখানে হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, ব্লাড সার্কুলেটরি সিস্টেম, ঠিক আছে? ব্লাড সার্কুলেটরি সিস্টেমের কথা বলছি, মেনশন করছি। ব্লাড, তারপরে হচ্ছে হার্ট এবং ব্লাড ক্যাপিলারিজ, বা ব্লাড ভেসেলস বলতে পারি। ক্যাপিলারিজ, আর্টারিজ এবং ভেন মিলিয়ে ব্লাড ভেসেলস, ঠিক আছে? ব্লাড, হার্ট, ব্লাড ভেসেলস, এই তিনটে নিয়ে তৈরি হচ্ছে হিউম্যান ব্লাড সার্কুলেটরি সিস্টেম। এবারে আমরা যদি একটু ব্লাডের দিকে লক্ষ্য করি, মানে যেটা বডি ফ্লুইডস এক্ষুনি বলছিলাম, ব্লাড যদি দেখি, ব্লাড অ্যাকচুয়ালি কি? হোয়াট ইজ ব্লাড? ব্লাড হচ্ছে একটা তরল যোগ কলার, ঠিক? তার মানে হচ্ছে ব্লাডের কি কি ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাই আমরা যদি দেখি, ব্লাড ভিসকাস হয়, ভিসকাস হয়। ভিসকাস মানে যেটা পুরোপুরি তরল নয়, একটুখানি তার মধ্যে জেলিও বলা যেতে পারে না, ঠিক আছে? এটার বাংলা টার্মটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, একটু, হ্যাঁ, গাঢ়ত্ব, ঠিক, গাঢ়ত্ব, ভিসকাস, ঠিক আছে? এবার মানে পুরোপুরি লিকুইড নয়। আর কি? স্লাইটলি অ্যালকালাইন, স্লাইটলি অ্যালকালাইন, ঠিক আছে? এবং তার পিএইচ হচ্ছে 7.4। অনেক সময় প্রশ্ন আসতে পারে ব্লাডের পিএইচ কত, ঠিক আছে? এবং তার পিএইচ হচ্ছে 7.4। আমরা জানি 7 হচ্ছে নিউট্রাল, তাই তো? আর 7.4 তার মানে স্লাইটলি অ্যালকালাইন। আচ্ছা, এছাড়া এটাকে আমরা বলি কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু,
কেন কানেকটিভ টিস্যু বলছি? তার কারণ বিভিন্ন অর্গ্যানের মধ্যে ও কি করছে, সংযোগ স্থাপন করছে, তাই জন্য এটাকে বলছি কানেকটিভ টিস্যু। তাহলে ব্লাড হচ্ছে লিকুইড কানেকটিভ টিস্যু, ভিসকাস, স্লাইটলি অ্যালকালাইন, এবং আরেকটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেড ইন কালার। জেনারেলি আমরা রেড কালারই ব্লাডটা দেখি, তাই তো, রেড কালার। তাহলে ব্লাডের এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখলাম। এরপরে চলে আসি ব্লাডের কম্পোজিশনে। ব্লাডের কম্পোজিশন খুব ভালো করে পড়ে যেতে হবে, কারণ এখান থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে যে কি কি কম্পোজিশন আছে বা কোনটা কম্পোনেন্ট ব্লাডের কম্পোজিশন নয়। তাহলে ব্লাড কি নিয়ে তৈরি? প্লাজমা, যেটা হচ্ছে ব্লাডের ফ্লুইড পার্ট, এবং থাকে হচ্ছে ব্লাড সেল, ব্লাড সেলস। প্লাজমা থাকে হচ্ছে অ্যাবাউট 55% এবং ব্লাড সেল থাকে হচ্ছে অ্যাবাউট 45%। প্লাজমার মধ্যে আবার কি কি কম্পোজিশন থাকে? তিনটে কম্পোজিশন থাকে, সলিড সাবস্টেন্স, লিকুইড সাবস্টেন্স আর গ্যাসেস। ঠিক আছে, এই লিকুইড সাবস্টেন্সটা হচ্ছে ওয়াটার, এবং সেটা কত পার্সেন্ট থাকে? প্রায় 91 to 95% থাকে ওয়াটার। ঠিক আছে, এবার হচ্ছে দেখি যদি সলিড পার্টটাকে মুছে দিলাম। ঠিক আছে, সলিড পার্টটাকে আবার অনেকগুলো পার্টে ভাগ করা যায়, মেনলি দুটো। সেটা হচ্ছে অর্গ্যানিক সাবস্টেন্সেস থাকে, অর্গ্যানিক সাবস্টেন্সেস এবং ইনঅর্গ্যানিক সাবস্টেন্সেস, তাই তো, অর্গ্যানিক সাবস্টেন্সেস এবং ইনঅর্গ্যানিক সাবস্টেন্সেস। এই ইনঅর্গ্যানিক সাবস্টেন্সের মধ্যে আমরা জেনারেলি যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন বা অন্যান্য যে কেমিক্যাল সাবস্টেন্সগুলো আমরা পেয়ে থাকি জেনারেলি আয়ন ফর্মে থাকে। তাহলে প্রশ্ন আসতে পারে যে অপশন দিয়ে দিল অনেকগুলো, তার মধ্যে কোনটা ইনঅর্গ্যানিক কম্পোজিশন অর বা পার্ট অফ ব্লাড প্লাজমা। ঠিক আছে, সেরকমভাবে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সল্ট ওটাও ইনঅর্গ্যানিকই হবে, একদমই তাই। এই ধরনের কোয়েশ্চেন আসে জেনারেলি, সল্টের নাম বলে দিল, তাহলে সেইগুলো কোন পার্টের মধ্যে পড়বে? ইনঅর্গ্যানিক পার্টের মধ্যে, ব্লাড প্লাজমার ইনঅর্গ্যানিক পার্টে। আচ্ছা, এবারে অর্গ্যানিক পার্টে আমরা দেখি কি কি আসে। জেনারেলি আমরা কয়েকটা জিনিস দেখে থাকি। প্রথমে হচ্ছে প্রোটিন, প্রচুর প্রোটিনস দেখতে পাওয়া যায় ব্লাডের মধ্যে, ব্লাড প্লাজমার মধ্যে ইভেন প্রোটিন। আর কি দেখতে পাওয়া যায়? কিছু নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। প্রোটিনের মধ্যে আমরা জানি নাইট্রোজেন প্রেজেন্ট থাকে, কিন্তু এছাড়াও কিছু নন প্রোটিনাস নাইট্রোজেন সাবস্টেন্স থেকে থাকে। আচ্ছা, আর কি থাকতে পারে? প্রোটিন ছাড়াও মানে আলাদা অন্য সাবস্টেন্সেস, যেরকম কার্বোহাইড্রেট, এই জিনিসগুলো থাকতে পারে। নন প্রোটিন নন নাইট্রোজেন, তার মানে এটাকে এরম ভাবে বলতে পারি, নন প্রোটিন নন নাইট্রোজেন সাবস্টেন্সেস। ঠিক আছে, যেমন কার্বোহাইড্রেট থাকছে, কিছু ফ্যাট বা লিপিড এই ধরনের জিনিস থাকছে।
আর কি থাকতে পারে, আদার সাবস্টেন্সেস, যেরকম এনজাইম, এনজাইমস। আর কি থাকে, হরমোন, এবং আরো অনেক ডিজলভ সাবস্টেন্সেস আমরা লক্ষ্য করি সলিড অর্গানিক পার্টের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এবার দেখি ইনঅর্গানিক অর্গানিক পার্ট হয়ে গেল। আমরা এরপর দেখছিলাম লিকুইডটা বলে দিলাম। গ্যাসিয়াস সাবস্টেন্স, গ্যাসিয়াস সাবস্টেন্সের মধ্যে জেনারেলি আমরা দুটো জিনিসই লক্ষ্য করে থাকি, কি কি, গ্যাসেসের মধ্যে একটা হচ্ছে O2 আর একটা হচ্ছে CO2। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি ব্লাড সেল, ব্লাড সেলস। ব্লাড সেলসকে তিনটে ভাগে ভাগ করতে পারি। তিন ধরনের ব্লাড সেলস থাকে। কত পার্সেন্ট থাকে বলেছিলাম, 45%, অ্যাবাউট 45% থাকে। তিন ধরনের কি কি ব্লাড সেলস লক্ষ্য করা যায় প্লাজমার মধ্যে, সরি ব্লাডের মধ্যে। একটা হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেল, WBC হোয়াইট ব্লাড সেল, আর হচ্ছে প্লেটলেট। ঠিক আছে, আরবিসি, WBC, প্লেটলেট, বোঝা গেল। আচ্ছা আরবিসির কোনো ভাগ হয় না আমরা জানি, WBCর আবার ওটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি, একটা হচ্ছে গ্র্যানিউলার, আর একটা হচ্ছে আগ্র্যানিউলার। গ্র্যানিউলার কাকে বলি, যেখানে সাইটোপ্লাজমে গ্র্যানিউল প্রেজেন্ট থাকতে পারে, উইথ সাইটোপ্লাজমিক গ্র্যানিউলস। আর আগ্র্যানিউলার, আগ্র্যানিউলার তার মানে হচ্ছে গ্র্যানিউল প্রেজেন্ট থাকছে না, উইদাউট। তাই তো, আচ্ছা এবার গ্র্যানিউলোসাইটের মধ্যে আবার তিনটে ধরনের WBC আমরা দেখতে পাই। কি কি, ভেরি গুড, নিউট্রোফিল, বেসোফিল, আর ইওসিনোফিল। তাই তো, আর আগ্র্যানিউলোসাইটের মধ্যেও আবার আমরা দুটো ধরনের WBC দেখতে পাই। আসবো আবার ডিটেলসে WBC সম্বন্ধে, এখন আমরা শুধু ভাগগুলো একটুখানি দেখে নিই। তাহলে এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে লিম্ফোসাইট, আর হচ্ছে মোনোসাইট। তাই তো, আরবিসি আর প্লেটলেটের মধ্যে আমরা কোনো ভাগ দেখতে পাই না। তাহলে ব্লাডের কম্পোজিশন সবটা বোঝা গেল। এখান থেকে খুব ভালো করে পড়তে হবে, কারণ কোয়েশ্চেন আসে যে কোনটা কোন ধরনের অর্গ্যানিক বা ইনঅর্গ্যানিক পদার্থ বা কম্পোজিশন কোনটা প্লাজমার, বা প্লাজমা কত পার্সেন্ট জল দিয়ে তৈরি, এরকমও অনেক সময় প্রশ্ন আসে। প্লাজমা ছাড়া যে বাদবাকি পার্টটা সেটা কি, এবং তার মধ্যে কতগুলো ভাগ, এরকমভাবে প্রশ্ন আসতে পারে। আবার আসতে পারে আলাদা করে যে গ্র্যানিউলার, গ্র্যানিউলার WBC কোনগুলো এর মধ্যে থেকে, বা কোনটা,
বা আগ্র্যানিউলার কোনটা, ঠিক আছে, কোন ধরনের ডাব্লিউবিসির মধ্যে গ্র্যানিউল প্রেজেন্ট থাকে না, সাইটোপ্লাজমে গ্র্যানিউল প্রেজেন্ট থাকে না, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। তাহলে ব্লাডের কম্পোজিশন মোটামুটি আমাদের বোঝা গেল, ধারণা হলো। এবার চলে আসি এই প্রত্যেকটা যে ব্লাডের সেল বললাম, এই প্রত্যেকটা ব্লাডের সেলের মধ্যে এবার ডিটেলস আমরা একটু ডিসকাস করব, খুব বেশি ডিটেলসে না, অল্পই। প্রথমে চলে আসি আরবিসি, ঠিক আছে। আরবিসি আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট, তাই তো? এরিথ্রোসাইট। আরবিসির স্ট্রাকচার কিরকম হয়? আচ্ছা, প্রথমে চলে আসি শেপ কিরকম হয়। সার্কুলার বা রাউন্ড শেপের হতে পারে, ঠিক আছে, যদি ওপর থেকে দেখছি। আরেকটা ডিসকাস করা থাকে বাই নন প্রোটিন বাট নাইট্রোজেন সাবস্টেন্সগুলোর নামগুলো একটু বলবেন? ওকে, নন প্রোটিন বাট নাইট্রোজেনাস সাবস্টেন্সের মধ্যে ইউরিয়া পড়তে পারে, ইউরিক অ্যাসিড পড়তে পারে, এই ধরনের সাবস্টেন্সগুলো নন প্রোটিন বাট নাইট্রোজেনাস সাবস্টেন্স। ওকে, নোট ডাউন করে রাখো, এরকম আরও এক্সাম্পল তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আরবিসি সার্কুলার হয়, বাইকনকেভ স্ট্রাকচার। যদি আমরা সাইড থেকে দেখি তাহলে দেখব যে মাঝখানের দিকটা কনকেভ এবং সাইডে দুটো দিক হচ্ছে ফোলা থাকে। তার মানে এটা দেখতে অনেকটা সাইড থেকে কিরকম লাগছে, ডাম্বেলের মতো, তাহলে এটাকে বলা হয় ডাম্বেল শেপও বলা যেতে পারে, ঠিক আছে। আরও কিছু কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমি বলে রাখি এর সাথে সাথে। শেপ আমরা দেখলাম, আচ্ছা কতগুলো থাকে নাম্বার সেটাও অনেক সময় দিতে পারে। 4.5 থেকে 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, ঠিক আছে, এটা হচ্ছে এতগুলো থাকতে পারে। আচ্ছা, এটা হয়ে গেল। আর কি হতে পারে? স্ট্রাকচার, চলে আসি আরবিসি স্ট্রাকচার। শেপ বলে দিলাম কিরকম থাকে। আচ্ছা, এর মধ্যে কিন্তু ম্যাচিওর, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, ম্যাচিওর আরবিসিতে, ম্যামেলিয়ান ম্যাচিওর আরবিসিতে কোনো নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না, তাহলে ওটা আনিউক্লিয়েটেড। ম্যাচিওর ম্যামেলিয়ান কি থাকে না? নিউক্লিয়াস ইজ নট প্রেজেন্ট, ঠিক আছে। এর মধ্যে আদার যে সাইটোপ্লাজমিক সেল অর্গানেলিজ আমরা দেখি সেগুলোও কিন্তু প্রেজেন্ট থাকে না, মানে মাইটোকন্ড্রিয়া বা গলগি বডিজ এগুলোও কিন্তু প্রেজেন্ট থাকে না, ঠিক আছে। প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম প্রেজেন্ট থাকে, এবং সাইটোপ্লাজমের মধ্যে মেইনলি কি থাকে, যেহেতু এই সব কিছু থাকে না তাহলে অনেকটা স্পেস পেয়ে গেল, এবং অনেকটা স্পেস থাকার কারণে প্রচুর পরিমাণে কি থাকতে পারে? হিমোগ্লোবিন, ঠিক আছে, প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকে। আচ্ছা, এই সেল অর্গানেলিজ বা এই নিউক্লিয়াস না থাকার জন্য আরও একটা সুবিধা হয় কি, এটাও অনেক সময় প্রশ্নে আসতে পারে, সেটা হচ্ছে অক্সিজেন কনজাম্পশনটা কম হয়। আরবিসির জন্য অক্সিজেন কনজাম্পশন সেটাও কিন্তু কম হয়।
তাহলে প্রশ্নে আসতে পারে যে নিউক্লিয়াস বা সেল অর্গানেলিস এগুলো না থাকার জন্য কি কি সুবিধা হতে পারে। একটা তো প্রচুর সাইটোপ্লাজমে মানে প্রচুর স্পেস রয়েছে, তাহলে প্রচুর হিমোগ্লোবিন থাকতে পারবে সাইটোপ্লাজমে। এছাড়া অক্সিজেন কনজাম্পশন যেটা আছে সেটাও অনেকটা কম হয়। ওর জন্য কম লাগে। ও যদি মানে ওকে যদি অক্সিজেন বেশি নিয়ে নিতে হয় তাহলে তো সে একই ব্যাপার হয়ে গেল না। ও কি করবে, ওর যেহেতু হিমোগ্লোবিন আছে ও অক্সিজেন ক্যারি করতে সাহায্য করবে। ঠিক আছে। আচ্ছা, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনটা কি অ্যাকচুয়ালি? দুটো পার্ট দেখি আমরা, একটা হচ্ছে হিম, অনেক সময় HE লেখা থাকে অনেক বইতে, হিমোগ্লোবিন। আচ্ছা, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। এই গ্লোবিনটা হচ্ছে প্রোটিন পার্ট। তাহলে হিমোগ্লোবিন জেনারেলি আমরা এটাকে এক কথায় বলতে পারি রেসপিরেটরি পিগমেন্ট, রেসপিরেটরি পিগমেন্ট। রেসপিরেটরি পিগমেন্ট কাকে বলে আমরা জানি, পিগমেন্ট কাদেরকে বলি, যারা রঞ্জক মানে কালার প্রডিউস করে। তাহলে এ কি কালার প্রডিউস করে? রেড কালার। এবং এইটার উপস্থিতির জন্যই কিন্তু আমরা দেখি রক্তের রং লাল হয় বা ব্লাডের কালার রেড। রেসপিরেটরি পিগমেন্ট কেন বলি, তার কারণ এই পিগমেন্টটা পার্টিকুলারলি হিমোগ্লোবিন, এটা আমাদের হিউম্যান বা যে কোনো ম্যামালসের ক্ষেত্রে রেসপিরেশনে যে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড সেটা ক্যারি করতে সাহায্য করে। ঠিক আছে, তাই জন্য এটাকে রেসপিরেটরি পিগমেন্ট বলে থাকে। আচ্ছা, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের মধ্যে দুটো কথা আছে বললাম, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন। গ্লোবিন মানে প্রোটিন, তার মানে হিমোগ্লোবিন পিগমেন্টটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে এক ধরনের প্রোটিন। এটাও অনেক সময় আসতে পারে যে হিমোগ্লোবিনের নেচার কি, হিমোগ্লোবিন প্রোটিনেশিয়াস নাকি সেটা কার্বোহাইড্রেট নাকি ফ্যাট নাকি অন্য কিছু, সেগুলো কিন্তু প্রশ্নে আসতে পারে। সুতরাং মনে রাখতে হবে হিমোগ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। এবং তার মধ্যে কি থাকে, তার মধ্যে থাকে হচ্ছে আয়রন। আয়রনের উপস্থিতির জন্যই কিন্তু জেনারেলি এটা লাল হয়ে থাকে। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, হিমোগ্লোবিন কিভাবে কাজ করে? হিমোগ্লোবিন প্রথমে হিমোগ্লোবিনে দুটো যে আমাদের বডিতে গ্যাস থাকে, মানে কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে অক্সিজেন, এই দুটোর প্রতি অ্যাফিনিটি দেখায় এবং বেশি অ্যাফিনিটি দেখায় হচ্ছে কার্বন অক্সিজেনের ক্ষেত্রে। ও তাহলে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে এবং একটা সেল থেকে, সরি, যখন লাংস থেকে অক্সিজেনটা আসছে সেটা ক্যাপিলারি থ্রুতে অসমোসিস পদ্ধতিতে ব্লাডে মিশছে এবং হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে কম্বাইন করে ফর্মেশন করছে হচ্ছে অক্সি হিমোগ্লোবিন, এবং সেটা ব্লাডটা ক্যারি করে নিয়ে যাচ্ছে হিমোগ্লোবিন সমেত। এই অক্সি হিমোগ্লোবিনটাকে বিভিন্ন সেলের মধ্যে ক্যারি করে নিয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে সেলে যখন পৌঁছচ্ছে, সেল থেকে যে কার্বন ডাই অক্সাইডটা পাচ্ছে সেটাও কি করছে, অক্সিজেন দিয়ে দিচ্ছে, নিয়ে সেল থেকে কার্বন ডাই অক্সাইডটা নিচ্ছে এবং সেটা কার্বক্সি হিমোগ্লোবিন নামে একটা কম্পাউন্ড ফর্ম করছে কম্বাইন করে, দিয়ে আবার সেটা ব্লাডের মধ্যে দিয়ে ক্যারি করছে, ক্যারি করে গোটা বডির থেকে বিভিন্ন সেল থেকে আবার কার্বন ডাই অক্সাইডটাকে কালেক্ট করে নিয়ে আসছে লাংসে, এবং লাংসে সেই একই পদ্ধতিতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে অ্যালভিওলি থেকে এবং ক্যাপিলারিজ থেকে, দিয়ে সেটা আমাদের বডির বাইরে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটাও খুব মনে রাখতে হবে, ওখান থেকে কোয়েশ্চেন আসে। আরবিসি, আরবিসি যে ফর্মেশন এবং ম্যাচিওরেশন,
এই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে এরিথ্রোপয়েসিস। এরিথ্রোপয়েসিস প্রশ্ন আসতে পারে, আরবিসির ফর্মেশন এবং ম্যাচুরেশনের পদ্ধতিটিকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে এরিথ্রোপয়েসিস। এরিথ্রো কথাটা বুঝতেই পারছো, এসেছে হচ্ছে এরিথ্রোসাইটের থেকে, এবং সিস বা পয়সিস এই কথাটা মানে জেনারেলি আমরা সিনথেসিস মানে হচ্ছে তৈরি হওয়া এবং ম্যাচিওর হওয়া। এক্ষেত্রে ফর্মেশন অ্যান্ড ম্যাচুরেশন অফ আরবিসি ইজ কল্ড এরিথ্রোপয়েসিস। তাহলে জেনারেলি আমরা কি জানি, যখন হিউম্যান বডিতে বা যে কোনো ম্যামালসদের ক্ষেত্রে কোথা থেকে ফর্মেশন হয়? কোথা থেকে? না, রেড বোন ম্যারো। রেড বোন ম্যারো থেকে তৈরি হয় আরবিসি। ঠিক আছে, এটাও আসতে পারে কোথা থেকে তৈরি হয়, জেনারেট হয়। আরবিসি রেড বোন ম্যারো থেকে জেনারেট হয়, এবং তার মাদার সেল মানে যখন একদমই তো প্রথমে আরবিসি থাকে না, বললাম যে ফর্মেশন এন্ড ম্যাচুরেশন, তার মানে কোনো একটা এক্সিস্টিং সেল থেকে তৈরি হচ্ছে এবং ফার্দার সেটার ম্যাচুরেশন হচ্ছে। তাহলে কোন সেল থেকে আরবিসি তৈরি হচ্ছে, কোথা থেকে তৈরি হচ্ছে? বোন ম্যারো থেকে। এবং তার যে প্যারেন্ট সেলটা, প্যারেন্ট সেলটাকে বলা হয় হিমোব্লাস্টোসাইট। হিমোব্লাস্টোসাইট, হিমোব্লাস্টোসাইট থেকেই ধীরে ধীরে আরবিসি প্রডিউস হয় এবং ম্যাচুরেশন হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে প্রশ্ন আসতে পারে যে আরবিসির প্যারেন্ট সেল কোনটা। এরপরে আমরা দেখব ডব্লিউবিসিরও একটা প্যারেন্ট সেল থাকবে এবং প্লেটলেটও থাকবে। প্লেটলেটও কোথাও থেকে একটা এক্সিস্টিং সেল থেকে বা প্যারেন্ট সেল থেকে তৈরি হচ্ছে, এবং তার মধ্যেই কনফিউশনটা হয়। গুলিয়ে গোলানোর জায়গা ওইখানটাই থাকে যে কোনটার থেকে আরবিসি ফর্মেশন হচ্ছে, কোনটার থেকে। দেখো, মনে রাখার একটা খুব সহজ উপায়, সেটা হচ্ছে আরবিসি, তার মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে, এবং এখানে এই নামের মধ্যেও কিন্তু হিম কথাটা আছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল? তাহলে এবার জানা যাক যে আরবিসির ফাংশন কি কি, মেন ফাংশন কি। একদমই তাই, CO2 এবং O2 ক্যারি করা। তার মানে ট্রান্সপোর্ট করছে, O2 CO2 ক্যারি করছে এবং ট্রান্সপোর্ট করছে সেল থেকে লাংস থেকে সেলে এবং সেল থেকে লাংসে। ঠিক আছে, সেল বা টিস্যু। আচ্ছা, আরেকটা হচ্ছে ভিসকোসিটি। ব্লাডের যে ভিসকোসিটিটা এক্ষুনি বললাম না, যে ব্লাড ভিসকাস হয়, সেটাও কিন্তু আরবিসির প্রেজেন্সের জন্যই পসিবল হয়। ঠিক আছে, তাহলে ব্লাডের ভিসকোসিটি মেনটেন করছে। ঠিক আছে, ব্লাডের ভিসকোসিটি মেনটেন করছে। এছাড়াও অনেক ফাংশন থাকে, জেনারেলি এই দুটোই মেন ফাংশন হচ্ছে এটা। আরবিসি তাহলে বোঝা গেল। এবারে চলে আসবো ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল। এটাকে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লিউকোসাইট। তাই তো? এই নামগুলো জেনে রাখা খুব দরকারি, কারণ এখান থেকেও প্রশ্ন আসতে পারে। কমন নাম দিয়ে দিল এবং সেখান থেকে কোনটা লিউকোসাইট, কোনটা এরিথ্রোসাইট বা এরিথ্রোসাইটের কমন নাম কি, এগুলোও প্রশ্ন আসতে পারে অনেক সময়। কোথা থেকে প্রশ্ন দিয়ে দেয় কিছু বলা যায় না।
আচ্ছা, ডাব্লিউবিসির ভাগগুলো আমরা জানলাম, জেনারেলি দুটো ভাগ হয়, আসছি সেটাতে আবার। ডাব্লিউবিসি কিন্তু রেড ব্লাড সেলের থেকে সাইজে অনেক বড় হয়, সাইজে অনেক বড় হয়। যদি আমরা কম্পেয়ার করি বা রেশিও দেখি তাহলে অ্যারাউন্ড 1:700, প্রায় এক্স্যাক্ট বলা যাচ্ছে না, এটা মোটামুটি ধরনের অ্যাপ্রক্সিমেট এটাই বলা হচ্ছে, 1:700 এইরকম সাইজে ডিফারেন্স হয়, সাইজে ডিফারেন্স। সংখ্যাও আরবিসির থেকে অনেক কম থাকে, সংখ্যাতেও আরবিসির থেকে অনেক কম থাকে। কতটা থাকে? তাহলে 6,000 থেকে 8,000 জেনারেলি বলা হচ্ছে। এবং আমরা দেখে থাকি যে এই যে নাম্বারগুলো বলছি যে কতটা পরিমাণে থাকে সংখ্যায়, সেটা কিন্তু আমরা জানি যে মেল টু ফিমেল এই দুটো জেন্ডারের বেসিসে, সেক্সের বেসিসে কিন্তু ভ্যারি করে, মেল এবং ফিমেলের মধ্যে কিন্তু এটা ভ্যারি করে, ঠিক আছে। সুতরাং এটা একটা জেনারেল নাম্বার বলা হচ্ছে, জেনারেলি এটা থেকে থাকে হিউম্যান বডিতে, একজন অ্যাডাল্ট হিউম্যান বডিতে, এটাও মাথায় রাখতে হবে, অ্যাডাল্ট হিউম্যান বডিতে। তাহলে 6,000 থেকে 8,000 পার কিউবিক মিলিমিটার, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, কেউ কিছু বলবে? আচ্ছা, কারোর প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। তাহলে শেপ কিরকম হয়, নাম্বার দেখে নিলাম, সাইজও বললাম যে মোটামুটি এরিথ্রোসাইটের থেকে আরবিসি থেকে অনেক বড় হয়। শেপ কিরকম হয়? শেপ জেনারেলি আমরা রাউন্ড বা সার্কুলার শেপ দেখে থাকি। হ্যাঁ বলো মনোজ, কিছু বলবে? হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো। ম্যাডাম, আমার প্রশ্নটা আরবিসি আর উটের, মানুষের আরবিসি এবং উটের আরবিসি পার্টিকুলার পার্থক্যটা কি? মানুষের আরবিসি এবং উটের আরবিসি? হ্যাঁ। আচ্ছা, আসছি সেটাতে পরে, ঠিক আছে। আচ্ছা। হুম, আচ্ছা, ডাব্লিউবিসি শেপ কিরকম হয়? সার্কুলার বা ইরেগুলার শেপের হয়, বলতে পারি যে স্পেসিফিক কোনো শেপ থাকে না, সার্কুলার বা ওভাল, বা যেরকম ওভাল জেনারেলি থাকে না, ইরেগুলার শেপ থাকে এবং সাইজে বড় থাকে। এর মধ্যে দেখতে পাই নিউক্লিয়াস প্রেজেন্ট আছে, নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। এছাড়া অন্যান্য যে সাইটোপ্লাজমিক অর্গানেলিসগুলো যেরকম মাইটোকন্ড্রিয়া বা গলগি অ্যাপারেটাস, এই ধরনেরগুলো কিন্তু প্রেজেন্ট থাকে, ঠিক আছে। সেল অর্গানেলিস প্রেজেন্ট থাকে। নিউক্লিয়াসের কীরকম ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাওয়া যায়? জেনারেলি নিউক্লিয়াস লোবড থাকে, যদি থাকে বড় থাকে, যথেষ্ট বড় এবং লোবড থাকে। একটা লোব, দুটো লোব থাকতে পারে, তিনটে থাকতে পারে, ঠিক আছে, লোবড থাকে। গ্র্যানিউল সাইটোপ্লাজমে প্রেজেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটার ভিত্তিতে ভাগ করা হয়। আচ্ছা, বোঝা গেল? আচ্ছা, এবারে তাহলে চলে আসি যে একটু আগে বললাম এটার ভাগগুলো, আবারও আরেকবার বলে দিই। সাইটোপ্লাজমে গ্র্যানিউলস প্রেজেন্ট থাকে এবং থাকে না, এই দুটোর বেসিসে
আমরা কিন্তু ওটাকে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গ্র্যানিউলোসাইট আর একটা আগ্র্যানিউলোসাইট। এবং তার মধ্যে আরো ভাগ বললাম, গ্র্যানিউলোসাইটের মধ্যে তিনটে ভাগ থাকে, একটা হচ্ছে ইওসিনোফিল, বেসোফিল এবং নিউট্রোফিল। আগ্র্যানিউলোসাইটের মধ্যে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে লিম্ফোসাইট এবং মোনোসাইট। ঠিক আছে, গ্র্যানিউলোসাইটের মধ্যে এই মেনলি এই পরিমাণগুলো খুব কম থাকে, বেশি থাকে না। আগ্র্যানিউলোসাইটের মধ্যে লিম্ফোসাইটের পরিমাণটা কিন্তু যথেষ্ট বেশি থাকে। একটু আগে আমরা বললাম যে এটা নিশ্চয়ই কোথাও একটা থেকে তৈরি হয়েছে, ডাব্লিউবিসিটা। ডাব্লিউবিসি হচ্ছে বোন ম্যারো থেকে তৈরি হতে পারে, রেড বোন ম্যারো থেকে তৈরি হতে পারে, আর কোথা থেকে তৈরি হতে পারে, স্প্লিন থেকে তৈরি হতে পারে, স্প্লিন থেকে তৈরি হতে পারে। আর লিম্ফেও প্রেজেন্ট থাকতে পারে। ঠিক আছে, লিম্ফ যখন তৈরি হয় সেই সময়ও কিন্তু তৈরি হতে পারে। তাহলে মেনলি বোন ম্যারো থেকে এবং স্প্লিন থেকে, মেনলি বোন ম্যারো থেকেই তৈরি হয়। আচ্ছা, এর যে তৈরি হওয়ার মানে এর মাদার সেল যেটা বা প্যারেন্ট সেল, একটা না অনেকগুলো রয়েছে। কিরকম? মাইলোব্লাস্ট, 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 লিম্ফোব্লাস্ট। ঠিক আছে, আর হচ্ছে মোনোব্লাস্ট। এবারে বলো মাইলোব্লাস্ট থেকে কি তৈরি হতে পারে, লিম্ফোব্লাস্ট থেকে কি তৈরি হতে পারে এবং মোনোব্লাস্ট থেকে কি তৈরি হতে পারে? তিনটে থেকেই ডাব্লিউবিসি তৈরি হচ্ছে, কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ডাব্লিউবিসি আমরা দেখে থাকি। তার মধ্যে থেকে হচ্ছে মাইলোব্লাস্ট থেকে তাহলে কি জেনারেট হয়, মানে জেনারেলি আমরা বলতে পারি লিউকোসাইট, মানে গ্র্যানিউলারের যে তিনটে বললাম, একটা হচ্ছে নিউট্রোফিল, বেসোফিল আর হচ্ছে ইওসিনোফিল। ঠিক আছে, আচ্ছা লিম্ফোব্লাস্ট নাম থেকেই বোঝা যাচ্ছে লিম্ফোসাইট। ঠিক আছে, লিম্ফোসাইট। মোনোব্লাস্ট তার মানে এখান থেকে কি তৈরি হবে, মোনোসাইট। তিনটে প্যারেন্ট সেল আলাদা আলাদা এবং তার থেকে আলাদা আলাদা ধরনের ডাব্লিউবিসি তৈরি হচ্ছে। এই নামগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, নামগুলো এবং কার থেকে কোনটা তৈরি হচ্ছে। মুছে দিই। তাহলে মেন ফাংশন ডাব্লিউবিসি কি? মেন ফাংশন ইমিউনিটি, মানে প্রোটেকশন। কিভাবে প্রোটেকশন দিচ্ছে না, বিল্ডিং ইমিউনিটি। বিল্ডিং ইমিউনিটি তার মানে এই ইমিউনিটি তৈরি করা আর বা প্রোটেকশন দুটো রকম ভাবে দিতে পারে। একটা তো বিল্ডিং ইমিউনিটি, আরেকটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ডাইরেক্টলি
যে ডাব্লিউবিসির এমন ক্ষমতা আছে, মানে ও এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যে ও ভাইরাস বা ব্যাকটেরিয়া ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কিন্তু কিল করতে পারে। ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কিল করবে এবং অবশেষে আমাদের বডিকে প্রোটেকশন দেবে। এছাড়া বিল্ডিং ইমিউনিটি কিভাবে? বাই ফর্মেশন অফ অ্যান্টিবডি, অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করেও কিন্তু আমাদের বডিতে ইমিউনিটি দিচ্ছে, তৈরি করতে সাহায্য করছে। তাহলে ডাব্লিউবিসির মেন কাজ হচ্ছে প্রোটেকশন, সেটা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে হতে পারে, সেটা অ্যান্টিবডি তৈরি সাহায্যেও কিন্তু হতে পারে। এবারে চলে আসি প্লেটলেট। প্লেটলেট, প্লেটলেটকে আরেকটা কি বলা যায়? ভেরি গুড, থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট, প্লেটলেট জেনারেলি আমরা জানি এটা কিন্তু ফ্র্যাগমেন্টেড সেলও বলা হয়। ঠিক আছে, প্লেটলেটের পার্টিকুলার কোনো শেপ হয় না, অনেক সময় ওভাল শেপেরও বলা যেতে পারে, এটা ওভাল শেপের হয় বা কোনো স্পেসিফিক শেপ অ্যাজ সাচ হয় না। কতটা পরিমাণ থাকতে পারে এক একজনের বডিতে? 2 থেকে 4 লাখ, মানে 2 to 4 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। ঠিক আছে, থাকতে পারে। কিউবিক মিলিমিটার। প্লেটলেট এটাও কিন্তু বোন ম্যারোতে তৈরি হয়। প্লেটলেট যেই সেল থেকে তৈরি হয় বা প্যারেন্ট সেল প্লেটলেটের, সেটা হচ্ছে মেগা ক্যারিওসাইট, বা অনেক জায়গায় মেগা ক্যারিওব্লাস্ট হয়তো লেখা থাকতে পারে। ঠিক আছে, মেগা ক্যারিওসাইট। তাহলে এবারে তিনটে যে সেল, ব্লাড সেল আমরা লক্ষ্য করলাম, সেই ব্লাড সেলের তিনটের যে অরিজিন, কোথা থেকে অরিজিন হচ্ছে, কোথা থেকে কোন সেল থেকে, মানে প্যারেন্ট সেল বা মাদার সেল কোনটা, এবং তার মধ্যে ডিফারেন্সিয়েট করা এবার পসিবল হবে। এইগুলো থেকে ইজিলি কোয়েশ্চেন দিলে পারা যাবে। তাহলে প্লেটলেটের ফাংশন কি? প্লেটলেটের মেন ফাংশন কি? ব্লাড ক্লটিং। ব্লাড ক্লটিং, কোনো জায়গায় কাট হলে বা কোনো উন্ড হলে, ওপেন কাট, সেখানে কিন্তু ব্লাড ক্লটিং করতে সাহায্য করে প্লেটলেট। এই ব্লাড ক্লটিং না হলে কি হবে? ব্লাড ক্লটিং না হলে কন্টিনিউয়াসলি ব্লাড ফ্লো করতে থাকবে এবং আমরা জানি যে আলটিমেটলি সেটা ফেটালও হতে পারে কোনো একজনের পক্ষে, মানে মারাও যেতে পারে মানুষ। তাহলে ব্লাড ক্লটিং হচ্ছে প্লেটলেটের মেন ফাংশন। আচ্ছা, এবারে চলে আসি যে ব্লাডের টাইপ।
ব্লাডের কম্পোনেন্ট সম্বন্ধে আমরা মোটামুটি জানলাম, ডিসকাস করলাম, এবং এবার চলে আসবো ব্লাডের টাইপ। ব্লাডের আমরা জেনারেলি যে টাইপে ভাগ করা হয় সেটা হচ্ছে ABO ব্লাড টাইপ, তাই তো, ABO টাইপ। ABO ব্লাড টাইপে কি দেখা যায়? দেখা যায় যে এটার বেসিসে আমরা এখন যে জেনারেলি এখন আমরা দেখি যে মানুষের ব্লাড গ্রুপকে আমরা 4টে ভাগে ভাগ করতে থাকতে পারি। এই ABO টাইপ অনুযায়ী সেই 4টে টাইপ কি কি? A, B, AB এবং O, তাই তো, A, B, AB এবং O। এবং এই যে 4টে টাইপ সেটা কিসের ভিত্তিতে ভাগ করা হচ্ছে? অ্যাগ্লুটিনোজেন বা অ্যাগ্লুটিনিন, যেটাকে আমরা সিম্পল ভাষায় অনেক জায়গায় লেখা থাকে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি, ঠিক আছে? তাহলে এবার আমরা যদি একটা চার্ট বানাই, এই চার্টগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, অ্যাগ্লুটিনোজেন কোথায় থাকে? অ্যাগ্লুটিনোজেন থাকে হচ্ছে অ্যাগ্লুটিনোজেন প্রেজেন্ট থাকে হচ্ছে আরবিসিতে, ব্লাডের আরবিসিতে প্রেজেন্ট থাকে। আর অ্যাগ্লুটিনিন প্রেজেন্ট থাকবে কোথায়? কোথায় থাকবে প্রেজেন্ট? প্লাজমাতে। হ্যাঁ, কিন্তু প্লাজমাতে সেটা প্রেজেন্ট থাকে, ঠিক আছে? অ্যাগ্লুটিনোজেন হচ্ছে অ্যান্টিজেন, জেনারেলি আমরা এটাকে অ্যান্টিজেন বলে থাকি, অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন, এবং অ্যাগ্লুটিনিন যেটা হচ্ছে অ্যান্টিবডিজ। অ্যাগ্লুটিনোজেন থাকে হচ্ছে আরবিসিতে, আরবিসি সারফেসে থাকে, এবং অ্যাগ্লুটিনিন থাকবে ব্লাড প্লাজমাতে। প্রেজেন্ট থাকবে হচ্ছে ব্লাড প্লাজমাতে। আমরা জেনারেলি অ্যান্টিবডি তো ব্লাড প্লাজমাতেই দেখে থাকি, ঠিক আছে? প্রোডাকশন হবে ডাব্লিউবিসি থেকে, কিন্তু থাকবে হচ্ছে প্লাজমাতে। তাহলে কত টাইপের হতে পারে? অ্যাগ্লুটিনোজেন হচ্ছে A, B এই দুটো টাইপের, আর অ্যাগ্লুটিনিন হচ্ছে আলফা বিটা, আলফা বিটা, ঠিক আছে? টাইপ। এবার দেখো ভালো করে, এ টাইপে, এ টাইপে তাহলে কি থাকবে? অ্যাগ্লুটিনোজেন এ থাকবে, অ্যাগ্লুটিনিন বিটা থাকবে, ঠিক আছে? অ্যাগ্লুটিনিন বিটা থাকবে। তাহলে বিতে কি থাকবে? বি থাকবে এবং এখানে আলফা থাকবে। হ্যাঁ, এইটা খুব গুলিয়ে যায়, কিন্তু এটা খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন প্রায়ই আসতে পারে। এ বিতে বোথ এ এবং বি এই দুটোই অ্যাগ্লুটিনোজেন প্রেজেন্ট থাকতে পারে, থাকেও ইভেন, কিন্তু কোনো ধরনের কোনোটাই থাকে না। আচ্ছা, এটা ক্রস দিয়ে রাখো, এমনি কোনো অ্যাগ্লুটিনিন থাকে না, প্রেজেন্ট থাকে না। আর ওতে কোনো অ্যাগ্লুটিনোজেন প্রেজেন্ট থাকে না। কি থাকবে? আলফা বিটা দুটো ধরনেরই অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে। তাহলে দেখা গেল ABO টাইপ অনুযায়ী আমরা
চারটে যে ব্লাড টাইপ ভাগ করি তাদের মধ্যে কোথায় কোন অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি প্রেজেন্ট সেটার বেসিসে একটা চার্ট ফর্ম করা যেতে পারে। আচ্ছা, আরও একটা জিনিস আসে অনেক সময় বা নাও আসতে পারে, সেটা হচ্ছে জেনোটাইপ লিখতে দিতে পারে। জেনোটাইপ, জেনোটাইপ লিখতে দিতে পারে। কিরকম জেনোটাইপ হতে পারে? IA এটা হতে পারে, বা IAIO, এই ধরনের গ্যামেট যাদের মধ্যে থাকে, মানে জিন জেনোটাইপ থাকলে সেক্ষেত্রে আমরা দেখি তাদের এ টাইপ অফ ব্লাড গ্রুপ, মানে বা উল্টোভাবে যদি বলি এ টাইপ অফ ব্লাড গ্রুপে এই ধরনের জেনোটাইপ দেখতে পাওয়া যায়, IAIA IAIO। বিতে সিমিলারলি IB অথবা IBIO, ঠিক আছে। আচ্ছা, এ বিতে থাকবে হচ্ছে IAIB। একটা একটা করে IA থাকবে, একটা বি থাকবে, একটা। আরেকটা হচ্ছে ওতে কোনোটাই থাকবে না, ঠিক আছে, বোঝা গেল? এই ধরনের টাইপের ব্লাড টাইপের কিন্তু জেনোটাইপও অনেক সময় লিখতে দিতে পারে, বা জেনোটাইপ দিয়ে দিল, বললো এটা কোন ব্লাড গ্রুপে প্রেজেন্ট আছে। আচ্ছা, এটা হচ্ছে সেগুলোর জেনোটাইপগুলো, বোঝা গেছে? আচ্ছা, এবারে দেখো চলে আসি আরও একটা চার্ট, খুব কমন চার্ট, কিন্তু তাও আমাদের অনেক সময় গুলিয়ে যায়, সেটাও খুব ভালো করে মনে রাখতে হবে। ডোনার এবং রেসিপিয়েন্ট, ডোনার এবং রেসিপিয়েন্ট, এ ব্লাড কাদের কাদেরকে ডোনেট করতে পারবে? ভেরি গুড, এ কে দিতে পারবে এবং এ বি কে দিতে পারবে। কার থেকে নিতে পারবে? এ থেকে নিতে পারবে আর ও এর থেকে নিতে পারবে। বিও সিমিলারলি একই জিনিস, বি কে দিতে পারবে আর এ বি কে দিতে পারবে। নিতে পারবে কার থেকে? বি এর থেকে এবং ও এর থেকে। এ বি এ কে দিতে পারবে, এ শুধুমাত্র এ বি কে দিতে পারবে। নিতে পারবে কার থেকে? এর থেকে নিতে পারবে, বি এর থেকে নিতে পারবে, এ বি এর থেকে নিতে পারবে, ও এর থেকে নিতে পারবে, সবার থেকে নেবে। ও এ কে দিতে পারবে, বি কে দিতে পারবে, এ বি কে দিতে পারবে, ও কে দিতে পারবে, কিন্তু কার থেকে নিতে পারবে? শুধুমাত্র ও এর থেকে। তাহলে এখানে ডোনার এবং রেসিপিয়েন্টের ওপর যা ডেটা পেলাম, এ বি কে কি বলা যেতে পারে? ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলা হয়, কারণ ও সবার থেকে ব্লাড রিসিভ করতে পারে, কিন্তু ডোনেট করতে পারে অনলি এ বি কে। ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলা হয় এ বি কে, এ বি টাইপের যে ব্লাড গ্রুপ তাদেরকে বলা হচ্ছে। এবং ও ও টাইপের যে ব্লাড গ্রুপ যাদের থাকে তাদেরকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল ডোনার, ঠিক আছে।
ব্লাড টাইপের এই ABOর মধ্যেও আর একটা টাইপ ডিসকাস করা হয়, টাইপ বলা ভুল, একটা ফ্যাক্টর বলা যেতে পারে, একটা ফ্যাক্টর বলা যেতে পারে, বা সেটার বেসিসে আমরা টাইপও ভাগ করে থাকি। সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে RH ফ্যাক্টর। RH ফ্যাক্টর, RH ফ্যাক্টর কোথা থেকে এসেছে আমরা জানি। RH ফ্যাক্টর হচ্ছে রিসাস মাঙ্কির RBCর ওপরে একটা অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে RH ফ্যাক্টর। কোথায় থাকে? রিসাস মাঙ্কি, ঠিক আছে, RBCতে থাকে, ঠিক আছে, RBCতে থাকে অ্যান্টিজেন বা অ্যাগ্লুটিনোজেন বলা হয় এটা। এই ফ্যাক্টরটা প্রেজেন্স এবং অ্যাবসেন্সের জন্য হিউম্যান বডিতেও এটার প্রেজেন্স, বা বিশেষ করে আমরা এটা প্রথম বেশি দেখা গেছিলো সম্ভবত আমেরিকা, ইউরোপ, এই ধরনের এলাকার কিছু মানুষদের মধ্যে প্রথম দেখা গেছিলো বোধহয়। আচ্ছা, এইটার প্রেজেন্সে RBCতে এটার প্রেজেন্স বা অ্যাবসেন্সের জন্য কিন্তু আমরা কি করতে পারি, দুটো টাইপের দেখতে পাই। আর একটা হচ্ছে RH পজিটিভ, RH পজিটিভ আর RH নেগেটিভ যদি প্রেজেন্ট থাকে দেন সেটা হচ্ছে RH পজিটিভ, আর যদি প্রেজেন্ট না থাকে RH নেগেটিভ। ঠিক আছে, RH পজিটিভ RH নেগেটিভ এই দুটো টাইপের হিউম্যানের ব্লাডকে আমরা ভাগ করে থাকি। আচ্ছা, এই RH ফ্যাক্টরের রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট একটা ফেনোমেনন বা একটা ইম্পর্টেন্ট ঘটনা লক্ষ্য করা যায়, সেটা কি একটু ডিসকাস করে নিই। যদি মাদার RH নেগেটিভ হয়, আর যদি ফাদার RH পজিটিভ হয়, তাহলে কি লক্ষ্য করা যায়? এদের যখন চাইল্ড হবে, ফার্স্ট চাইল্ড, জেনারেলি লক্ষ্য করা যায় যদি তার মধ্যে RH পজিটিভ হয়, RH পজিটিভ যদি তার ব্লাড হয়, তাহলে দেখা যায় যে মাদারের বডিতে এই RH পজিটিভ মানে ওর মধ্যে অ্যান্টিজেন আছে। আমরা কি জানি, অ্যান্টিজেন যদি প্রেজেন্ট থাকে, অ্যান্টিজেন হচ্ছে আমাদের বডিতে যে কোনো ফরেন পার্টিকেলস, ঠিক সেরমভাবেই এখানে কিন্তু এই যে চাইল্ড যেটা হলো, সেই চাইল্ডের যদি RH পজিটিভ থাকে মানে সেখানে অ্যান্টিজেনটা প্রেজেন্ট রয়েছে, সেটা মাদারের জন্য একটা ফরেন পার্টিকেল মানে ফরেন এলিমেন্ট, এবং ফরেন এলিমেন্ট যেহেতু, তাহলে তার বডিতে কি হবে, ইমিউনিটি গ্রো করার চেষ্টা করবে, তার জন্য কি হবে, তার বডিতে এটার একটা অ্যান্টিবডি তৈরি হবে। ঠিক আছে, মাদারের বডিতে হচ্ছে এই চাইল্ডের ব্লাডের এই মিক্সিংয়ের জন্য, মাদারের বডির সাথে যখনই চাইল্ডের ব্লাডের কন্ট্যাক্ট আসবে বা এই অ্যান্টিজেনের প্রেজেন্সের জন্য, সেখানে মাদারের বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হবে। তাই সেই অ্যান্টিবডি যেটা তৈরি হলো, প্রথম চাইল্ডের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। প্রথম চাইল্ডের আফটার বার্থ ও ঠিক আছে, কোনো অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে মাদারের বডিতে, কোনো প্রবলেম নেই। কিন্তু সমস্যাটা কোথায় হবে? সমস্যাটা হবে যদি সেকেন্ড চাইল্ড হয়। এই সেম প্যারেন্টের যদি আবার সেকেন্ড চাইল্ড হয়, এই RH পজিটিভ ফ্যাক্টরটা কিন্তু জেনেটিক্যালি ইনহেরিটেড, মানে ইনহেরিট করে। ঠিক আছে, তার মানে ফাদার থেকে ইজিলি চাইল্ডের মধ্যে আসতেই পারে।
যদি সেকেন্ডের যে চাইল্ড হয় সেটাও যদি RH পজিটিভই হয়, তাহলে প্রবলেমটা এবার কোথায় হবে দেখো, ওর মাদারের বডিতে হচ্ছে অ্যান্টিবডি প্রেজেন্ট আছে, অ্যান্টিবডি প্রেজেন্ট আসে কিসের রেসপেক্টে, এই রেসাস ফ্যাক্টরের মানে অ্যান্টিজেনটার রেসপেক্টে। তাহলে এইটার অ্যান্টিবডিটা অলরেডি প্রেজেন্ট, তখন কি করবে, যেই মুহূর্তে এই অ্যান্টিজেনটার কানেকশনে আসবে তখনই কি করবে, এই অ্যান্টিবডিটা প্লাসেন্টার থ্রুতে চলে যাবে হচ্ছে চাইল্ডের বডিতে, প্লাসেন্টার থ্রুতে চলে যাবে চাইল্ডের ব্লাডে, এবং তার জন্য কি হবে, চাইল্ডের বডিতে থাকা হিমোগ্লোবিন বা পুরো আরবিসিটাকে কি করে দেবে, নষ্ট করে দেবে, নষ্ট করে দেবে। দ্বিতীয় সন্তান, এটা খুব ভালো করে মনে রাখতে হবে, এটা কিন্তু প্রথম ফার্স্ট চাইল্ডের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ফার্স্ট চাইল্ডের ক্ষেত্রে ওর শুধুমাত্র যেহেতু কন্ট্যাক্টে এলো সেক্ষেত্রে অ্যান্টিবডিটা তৈরি হতে স্টার্ট করবে, এবং পরবর্তী ক্ষেত্রে যেই মুহূর্তে আবার RH পজিটিভ বেবিটা হলো মানে তৈরি হতে শুরু করলো ডিউরিং দ্য টাইম অফ ফিটাস বা এমব্রায়ো, সেই মুহূর্তেই কিন্তু অ্যান্টিবডিটা প্লাসেন্টার মধ্যে দিয়ে চলে যাবে হচ্ছে সেকেন্ড যে চাইল্ডটা সেটার বডিতে মানে RH পজিটিভ বাচ্চাটার বডিতে, এবং সেখানে গিয়ে RBC এবং হিমোগ্লোবিনকে কিন্তু নষ্ট করে দেবে, এবং সেটার জন্য কি দেখা যাবে, সিভিয়ার অ্যানিমিয়া দেখা যাবে। সিভিয়ার অ্যানিমিয়া দেখা যাবে, ঠিক আছে। এবার সিভিয়ার অ্যানিমিয়া যেহেতু দেখা যাবে তাহলে কি হবে, চাইল্ডটা কিন্তু পেটের অবস্থা মানে মুম্বের ভেতর থাকা অবস্থাতেই কিন্তু চাইল্ডটা ডেথ হয়ে যাবে, চাইল্ডটা ডেথ হয়ে যাবে এই সিভিয়ার অ্যানিমিয়ার জন্য, সিভিয়ার অ্যানিমিয়ার জন্য। বোঝা গেল? তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই যে এরিথ্রো মানে আরবিসিটা বা হিমোগ্লোবিনটা যে নষ্ট হয়ে গেল, এই নষ্ট হয়ে যাওয়ার দরুন যে সিভিয়ার অ্যানিমিয়াটা তৈরি হলো এবং তার জন্য ফিটাসটা মারা গেল, এই পুরো ঘটনাটাকে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। যদিও আমরা দেখলাম যে টাইপ এবিও টাইপ বা RH ফ্যাক্টরের ক্ষেত্রে এই যে টাইপগুলো যে কে কাকে ডোনেট করতে পারে বা পারে না সেটার রেসপেক্টে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এখন এ মানে এ বা এবিকে এরকম ভাবে দেওয়া হয় না, এ ব্লাড গ্রুপ শুধু এ ব্লাড গ্রুপকেই মানে সিমিলার টাইপ অফ ব্লাড গ্রুপকেই কিন্তু দেওয়া হয়, ট্রান্সফারটা করা হয়, এটার মধ্যে এখন কোনো মিক্সিং করা হয় না, বা ইউনিভার্সাল ডোনার বা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট হওয়া সত্ত্বেও কিন্তু আলাদা করে মানে সেম ব্লাড গ্রুপেই কিন্তু ব্লাডটা ট্রান্সফার করা হয়। ব্লাড টাইপ তাহলে বোঝা গেল, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, এবং এই যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস যেটা সেই ঘটনাটা থেকেও কিন্তু প্রশ্ন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
আচ্ছা, এবারে একটু আগে আমরা প্লেটলেটের ক্ষেত্রে পড়লাম। প্রথম বাচ্চাটার ক্ষেত্রে প্রবলেমটা হবে না। প্রথম বাচ্চাটার বডিতে যে RH পজিটিভ মানে অ্যান্টিজেনটা পজিটিভ, মানে ওই অ্যান্টিজেনটা প্রেজেন্ট আছে তার, হ্যাঁ, মানে তার বডিতে হচ্ছে আরবিসিতে, বাচ্চাটার বডির আরবিসিতে RH ফ্যাক্টরটা প্রেজেন্ট। এবার RH ফ্যাক্টরটা প্রেজেন্ট বলে কি হচ্ছে আমরা জানি কি, অ্যান্টিজেন যখনই আমাদের বডির কন্ট্যাক্টে আসে আমাদের বডি একটা ডিফেন্স মেকানিজম তৈরি করতে স্টার্ট করে এবং অ্যান্টিবডি তৈরি করতে স্টার্ট করে। সেরকমভাবেই এইটা তখন হচ্ছে মায়ের বডিতে RH নেগেটিভ, মানে তার বডিতে সেই অ্যান্টিজেনটা প্রেজেন্ট নেই, তার মানে সেটা তার বডির জন্য ফরেন পার্টিকেল বা ফরেন এলিমেন্ট। ঠিক আছে, এবার যেই মুহূর্তে সেই ফরেন এলিমেন্টটা বডিতে এলো, কন্ট্যাক্টে এলো, তখনই মায়ের বডি অ্যান্টিবডি তৈরি করতে স্টার্ট করলো এবং সেটা স্টার্ট করলো। আমরাও দেখি আমাদের ইমিউনিটির ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি করতে স্টার্ট করা এবং সেটা ফাইট করা। আমরা দেখি যে একবার ডিজিজ হয়ে গেল, তার মানে অ্যান্টিজেনের কন্ট্যাক্টে এলো, আমাদের বডি অ্যান্টিবডি তৈরি হলো, ডিজিজকে আমরা হয়ে গেল। তার পরের বার যখন সেম ডিজিজ আবার আসে, মানে বা সেম বলা ভালো যে সেম ডিজিজ কজিং প্যাথোজেন যখন আসে বা সেই অ্যান্টিজেনটা যখন আসে, তখন কিন্তু আমাদের বডি অলরেডি নো যে এই অ্যান্টিজেনটা, তাহলে তখনই কি করবে, আমাদের বডিতে তৈরি হওয়া সেই অ্যান্টিবডিটা তখন গিয়ে অ্যাটাক করতে স্টার্ট করবে। জেনারেল মেকানিজমটা বলছি আমি। এবার সেই রকমভাবেই এখানেও তাই হচ্ছে। এখানে বাচ্চাটাকে টার্গেট করা না, টার্গেট হচ্ছে এই RH ফ্যাক্টরটা, এই RH ফ্যাক্টরটার এগেনস্টে ও অ্যান্টিবডি তৈরি করেছে এবং তখনই প্লাসেন্টার মধ্যে দিয়ে যখন যাচ্ছে গিয়ে ওর বডিতে থাকা আরবিসি গুলোকে টার্গেট করছে, আর অন্য কোনো নেই, উদ্দেশ্য নেই। আরবিসি নষ্ট হলে সেটাও প্রবলেম হবেই অবশ্যই, কিন্তু আরবিসিটাকেই টার্গেট করছে। এবার আরবিসিটাকে টার্গেট করছে বলেই আমরা দেখতে পাচ্ছি সিভিয়ার অ্যানিমিয়া, এবং অ্যানিমিয়া জানি রক্ত না থাকলে বডিতে তো বিভিন্ন মেকানিজম তো প্রবলেম হবেই। তাহলে বোঝা গেল, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এই টপিকের উপরে কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, তাহলে এবার চলে আসি ব্লাডের ফাংশন কি কি। ব্লাডের ফাংশন কি কি হতে পারে, এত কিছু পড়লাম, তারপর ব্লাডের তাহলে ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্ট কি কি ট্রান্সপোর্ট করবে, O2 CO2 মানে গ্যাস ট্রান্সপোর্ট করবে। নিউট্রিশন, নিউট্রিশন, হরমোন, এনজাইম, এইগুলো ট্রান্সপোর্ট করতে আমরা দেখি। আর আরো একটা জিনিস কি, এক্সক্রিটরি প্রোডাক্ট, এক্সক্রিটরি প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এইগুলো ট্রান্সপোর্ট করছে, মানে সেল থেকে অন্য সেলে বা টিস্যুতে এগুলোর মধ্যে ইন্টারকানেক্টেড হয়ে এরা ট্রান্সপোর্ট করছে। আচ্ছা, এবার চলে আসি সেকেন্ড, আর কি করতে পারে। বডি টেম্পারেচার রেগুলেট করতে পারে, থার্মোরেগুলেশন। আর কি করতে পারে, ভেরি গুড, ওয়াটার ব্যালেন্স, রেগুলেট ওয়াটার ব্যালেন্স।
বডির ওয়াটার ব্যালেন্সটাকে মেনটেন করতে সাহায্য করে। বডির প্রোটেকশন কিরম ভাবে প্রোটেকশন, এখনই আমরা পড়লাম যে যদি চাইল্ডের RH নেগেটিভ সেক্ষেত্রে কি কোনো প্রবলেম না, চাইল্ডের যদি RH নেগেটিভ হয় তার মানে তো অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে না। অ্যান্টিজেন যদি নাই আসে তাহলে অ্যান্টিবডি তৈরি হবে কেন, তাই না? আমাদের যদি আমাদের নর্মাল ইমিউনিটি সিস্টেম যেটা আমাদের হিউম্যান বডিতে, সেটাই ভেবে দেখো না, যদি যেই মুহূর্তে আমাদের বডিতে কোনো প্যাথোজেন বা যে কোনো অ্যান্টিজেন যখন আসছে বা আমাদের বডি সেটার সাথে কানেক্ট হচ্ছে বা কন্ট্যাক্টে আসছে, সেই মুহূর্তে কিন্তু আমাদের বডি একটা মেকানিজম তৈরি করে, সেখানে অ্যান্টিবডি প্রোডাকশন হয় এগেইনস্ট দ্যাট অ্যান্টিজেন। এবার অ্যান্টিজেনই যদি না আসে, যদি আমরা অ্যান্টিজেনের কাছে যদি কন্ট্যাক্টে না আসি, তাহলে তো অ্যান্টিবডি তৈরি হবার প্রশ্ন নেই। প্রবলেমটা ওই জন্যই RH পজিটিভের ক্ষেত্রে হবে, যেহেতু অ্যান্টিজেনটা RBC-তে মানে চাইল্ডের RBC-তে প্রেজেন্ট আছে। যদি RH নেগেটিভ বাচ্চা হয় প্রথম বাচ্চা, তাহলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। যদি সেকেন্ড বাচ্চা RH পজিটিভ হয় তাহলে সেটা কোনো অসুবিধা হবে না। সেটা আবার পরে যদি ফার্দার কোনো বাচ্চা হয় সেটা, মানে প্রথম বাচ্চা যদি RH পজিটিভ হয় তাহলেই কিন্তু সেক্ষেত্রে প্রবলেমটা অ্যারাইজ করবে সেকেন্ড চাইল্ডের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে যদি RH নেগেটিভ হয় কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর অ্যান্টিজেনটা প্রেজেন্ট আছে বলেই কিন্তু অ্যান্টিবডিটা তৈরি করছে, আদারওয়াইজ কিন্তু ডিফেন্স মেকানিজম তৈরি করার তো কোনো দরকারই নেই। অ্যান্টিজেনটা আছে তবে না আমি ডিফেন্স মেকানিজম তৈরি করবো, অ্যান্টিবডি তৈরি করার জন্য আসবো, কিন্তু আদারওয়াইজ তো কোনো দরকার নেই আমার, তাই না? বোঝা গেল? আচ্ছা, প্রোটেকশন আমরা পড়লাম এবার যে কিভাবে প্রোটেকশন করতে পারে, যেরকম হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে, WBC দেখলাম যে ওকে ঠিক আছে। আচ্ছা, WBC দেখলাম যে WBC-তে হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে ডাইরেক্টলি করতে পারে, ভাইরাস ব্যাকটেরিয়া বা যে কোনো প্যাথোজেনকে ডাইরেক্ট কিল করতে পারে, বা অ্যান্টিবডি তৈরি করে ইমিউনিটিটা বিল্ড আপ করতে পারে, ঠিক আছে। এবার জেনারেলি এইগুলো হচ্ছে, ও আরেকটা যেহেতু ওটাকে কানেকটিভ টিস্যু বলা হয়, বিভিন্ন অর্গানের মধ্যে কানেকশন তৈরি করা, এটাও আরেকটা ফাংশন বলতে পারি আমরা, ঠিক আছে। এবারে দেখি ব্লাড ক্লটিং। ব্লাড ক্লটিং কোন কোন ব্লাড সেল দেখলাম ব্লাড ক্লটিং করতে হেল্প করে? থ্রম্বোসাইটস বা প্লেটলেটস, তাই তো, প্লেটলেটস। ব্লাড ক্লটিং কাকে বলি? ব্লাড ক্লটিং হচ্ছে এমন একটা ফেনোমেনা বা এমন একটা প্রসেস, ফেনোমেনা বলা ভুল, প্রসেস বলাটাই ঠিক হবে, প্রসেস যেখানে কি হচ্ছে কিছু ব্লাড সেল এবং তার মধ্যে থাকা কিছু প্রোটিন, সেগুলো যখনই কাট হচ্ছে বা ওপেন উন্ড হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, পুরো জিনিসটা ক্লট করে যাচ্ছে এবং কিছু সাবস্টেন্স নিয়ে ক্লট করে যাচ্ছে। সেই ক্লট হওয়ার জন্য কি হচ্ছে, এই ব্লাড ফ্লোটা ওই মুহূর্তের জন্য কিছুটা স্টপ হয়ে যাচ্ছে। এবং এই ব্লাড ক্লটিং এর পর আমরা একটা জিনিস দেখি, এর সাথে রিলেটেড একটা নাম আমরা শুনি, সেটা হচ্ছে সেরাম। সেরামটা কি? আমরা করোনার সময় অনেকে শুনেছি এই সেরাম থেরাপি দেওয়া হয়, ঠিক আছে। সেরাম থেরাপি দেওয়া হতো যখন বিভিন্ন রকম ট্রায়াল মেথড যখন করা হচ্ছিল, তখন আমরা দেখেছি যে সেরাম ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, যে যারা করোনার পেশেন্ট অলরেডি, সেক্ষেত্রে অ্যান্টিবডি ট্রিটমেন্ট বা সেরাম নিয়ে সেখান থেকে তাকে দেওয়া, ঠিক আছে। তাহলে সেরাম জিনিসটা কি? সেরাম জিনিসটা কোথা থেকে আসবে? সেরাম হচ্ছে এক ধরনের ইয়েলোইশ ফ্লুইড। সেই ফ্লুইডটা কখন তৈরি হবে? ব্লাড যখন কোয়াগুলেট করে যাবে, সেই কোয়াগুলেট করে যাওয়ার পর, মানে ক্লটিং করে যাওয়ার পর যে ফ্লুইডটা প্রেজেন্ট থাকে
যে ইয়েলোইশ ফ্লুইডটা পড়ে থাকবে সেই ফ্লুইডটাকে বলবো হচ্ছে সেরাম। এই সেরামের মধ্যে কিন্তু অ্যান্টিবডি প্রেজেন্ট থাকতে পারে বা থাকে, ঠিক আছে। আচ্ছা, ব্লাড ক্লটিং হওয়ার জন্য আমরা দেখি অনেকগুলো স্টেজেস রয়েছে, ঠিক আছে। সেই স্টেজেসগুলোর আমরা আসছি, ডিসকাস করব। তার আগে দেখি ব্লাড ক্লটিং এর জন্য কিছু কিছু জানি আমরা আমাদের বডিতে কিছু প্রোটিন প্রেজেন্ট থাকে, রেড ব্লাডের মধ্যে কিছু প্রোটিন প্রেজেন্ট থাকে যেগুলোর কারণে ব্লাড ক্লট করতে সাহায্য করে, হেল্প করে। আচ্ছা, ব্লাড ক্লটিং এর জন্য 13খানা ফ্যাক্টরস জরুরি হয়, 13খানা ফ্যাক্টরস জরুরি হয় ব্লাড ক্লটিং পুরো প্রসেসটার মধ্যে কিন্তু 13খানা, 1 থেকে 13খানা আমি লিখেছি, মানে তোমরা 13খানা ফ্যাক্টরও লিখতে পারো। প্রশ্ন দেয় অনেক সময় যে কতগুলো ফ্যাক্টর প্রেজেন্ট থাকে ব্লাড ক্লটিং বা নেসেসারি হয় ব্লাড ক্লটিং এর জন্য, ঠিক আছে। 13খানা ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো প্রত্যেক কটা মনে না রাখলেও তার মধ্যে থেকে কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আসে, যেরকম ফ্যাক্টর ওয়ান চার্ট থাকে অনেক সময় অনেক বইতে, সেটা থেকেও পড়ে নিতে পারো তোমরা। সব কটা ইকুয়ালি মনে রাখার দরকার নেই, ফ্যাক্টর নাম হিসেবে মনে রাখলেও হবে, ঠিক আছে। মানে ফ্যাক্টর 1 ফ্যাক্টর 2 এরকম ভাবে মনে রাখলে হবে। কিন্তু কিছু কিছু ফ্যাক্টর ধরে প্রশ্ন আসে, যেরকম ফ্যাক্টর 1টা কি, নাম জিজ্ঞেস করবে, বা বলে দিল C++, ক্যালসিয়াম আয়ন কোন ফ্যাক্টর, এই ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। সুতরাং কয়েকটা, যেরকম ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 3, ফ্যাক্টর 4, এই চারটে খুব ইম্পর্টেন্ট। ফ্যাক্টর 1 হচ্ছে ফাইব্রিনোজেন, ঠিক আছে, ফাইব্রিনোজেন। ফ্যাক্টর 4 হচ্ছে ক্যালসিয়াম আয়ন। থ্যাংক ইউ। এই চারটে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, দেয় অনেক সময় নাম করে, যে বিশেষ করে এই CA++টাই দেয়। CA++ কোন ফ্যাক্টর, কত নম্বর ফ্যাক্টর, বা 4 নম্বর ফ্যাক্টরটাকে জেনারেলি আমরা কি নামে চিনি, বা কোনটা এর মধ্যে থেকে, ঠিক আছে, এটা দেয়। তাহলে এই ফ্যাক্টরগুলো এবং 13খানা ফ্যাক্টর একবার পড়ে, মানে জাস্ট পড়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু জেনারেলি এই ইম্পর্টেন্টগুলো একটু মনে রাখতে হবে। প্রশ্ন আসে, কোন ভিটামিন ব্লাড ক্লটিং এ হেল্প করে? ভিটামিন কে, খুব ইম্পর্টেন্ট, ভিটামিন কে, ঠিক আছে।
আচ্ছা, এবারে ব্লাড ক্লটিংয়ে আমরা দেখে থাকি সাকসেসিভলি 3টে স্টেজ মেনলি হয়। আচ্ছা, তার আগে বলে রাখি এই পুরো পাথওয়েটা, ব্লাড ক্লটিংয়ের পুরো পাথওয়েটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, আরেকটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। টোটাল পাথওয়েটাকে দুটো ভাগে ভাগ করা যায়, ইন্ট্রিনসিক পাথওয়ে আর এক্সট্রিনসিক পাথওয়ে। ঠিক আছে? আচ্ছা, এবার বললাম কি যে সাকসেসিভ 3টে স্টেজে ব্লাড ক্লটিংটা হয়। তাহলে ফার্স্ট স্টেজে কি হবে? থ্রম্বোপ্লাস্টিনোজেন ফার্স্ট স্টেজে হবে। থ্রম্বোপ্লাস্টিনোজেন যেটা ইনঅ্যাক্টিভ ফর্মে রয়েছে, থ্রম্বোপ্লাস্টিনোজেনটা যখনই টিস্যু ব্রোকেন হবে, কোনো টিস্যু ব্রোকেন হবে, তবেই সিগন্যাল আসবে। এবং ইন্টারনাল ফ্যাক্টরস যেগুলো রয়েছে, যেরকম প্লেটলেটস বা অন্যান্য আদার ফ্যাক্টরসগুলো, তারা কি করবে, এই থ্রম্বোপ্লাস্টিনোজেন যেটা ইনঅ্যাক্টিভ আছে সেটাকে অ্যাক্টিভ ফর্মে করবে। সে অ্যাক্টিভ ফর্মটা কি? থ্রম্বোপ্লাস্টিন। ঠিক আছে, থ্রম্বোপ্লাস্টিন। পরের প্রসেসে কি হবে, এই যে থ্রম্বোপ্লাস্টিন অ্যাক্টিভ ফর্মটা যেটা তৈরি হলো, সেটা কি করবে, প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিন যেটাও ইনঅ্যাক্টিভ ফর্মে রয়েছে, ইনঅ্যাক্টিভ ফর্মে রয়েছে এই থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন যেটা অ্যাক্টিভ, এবং তার সাথে কি, Ca++,
ক্যালসিয়াম আয়নের প্রেজেন্সে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে অ্যাক্টিভেট করবে। বোঝা গেল? কোনটা ইনঅ্যাক্টিভ ফর্ম কোনটা অ্যাক্টিভ ফর্ম সেটাও কিন্তু আমাদের ভালো করে জেনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই যে প্রোথ্রম্বিন আর থ্রম্বোপ্লাস্টিন এই দুটোর মধ্যে কোনটা ইনঅ্যাক্টিভ ফেজ এবং কোনটা অ্যাক্টিভ সেটা কিন্তু মেনশন করো, বা একটা দিয়ে দিল যে থ্রম্বোপ্লাস্টিনোজেন এটা কি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ ফর্ম। ঠিক আছে, তাহলে এবং তার কোনটার প্রেজেন্সে, যেরকম থ্রম্বিনের প্রেজেন্সে থ্রম্বোপ্লাস্টিনের প্রেজেন্সে কি হচ্ছে, থ্রম্বিনে অ্যাক্টিভেট হচ্ছে। ঠিক আছে, এবং কিসের প্রেজেন্সে, ক্যালসিয়াম আয়নের প্রেজেন্সে। আচ্ছা, থার্ড ফেজে কি হয়, থার্ড ফেজে দেখব থার্ড ফেজে দেখব এই যে অ্যাক্টিভেট হলো থ্রম্বিন, মানে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন হলো, এই থ্রম্বিনটা আবার কি হবে, ফাইব্রিনোজেনের ওপরে অ্যাক্ট করবে। ফাইব্রিনোজেন আর একটা ইনঅ্যাক্টিভ ফর্ম, এইগুলো সবকটাই কিন্তু প্রোটিন প্রেজেন্ট থাকে। ঠিক আছে, ব্লাডের মধ্যে, এবং সেগুলো জেনারেলি ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। যেই মুহূর্তে ব্রোকেন টিস্যু বা কাট হলো, উন্ড হলো কোনো, সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা স্টার্ট হয়ে যায়, এবং আস্তে আস্তে আমরা দেখছি যেগুলো ইনঅ্যাক্টিভ ফর্মে আছে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হতে স্টার্ট করছে। বিভিন্ন ফ্যাক্টরস, এই যে 13খানা ফ্যাক্টরস বললাম, সেই ফ্যাক্টরসগুলোর প্রেজেন্সের জন্য সেখান থেকে কি হচ্ছে, আলটিমেটলি আমরা দেখব ফাইনাল স্টেজে এসে ফাইব্রিনোজেন আরও একটা প্রোটিন যেটা প্রেজেন্ট থাকে সেটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, এবং থ্রম্বিন যেই মুহূর্তে অ্যাক্টিভ হয়ে গেল, থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন ইনসলিউবল, এটা হচ্ছে ইনসলিউবল। এবং অ্যাক্টিভ ফর্ম, এখানেও কিন্তু ক্যালসিয়াম আয়নের প্রেজেন্সটা দরকার। ইনসলিউবল হওয়ার দরুন এটা কি হচ্ছে, এটা হচ্ছে প্রথমে মনোমারগুলো তৈরি করছে, তারপরে সেটা পলিমার তৈরি হবে। যেহেতু ইনসলিউবল তার জন্য কি হয়ে যাবে, ক্লট করে যাবে, কোঅ্যাগুলেশন হয়ে যাবে, তাই তো, কোঅ্যাগুলেশন হয়ে যাবে। তাহলে এই পুরো তিনটে সাকসেসিভ প্রসেস ব্লাড ক্লটিং এর সময় আমরা দেখতে পাই। এবং কি কি মনে রাখতে হবে, প্রশ্ন এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। মনে রাখতে হবে কোনটা অ্যাক্টিভ ফর্ম কোনটা ইনঅ্যাক্টিভ ফর্ম, কোনটার প্রেজেন্সের জন্য কোনটা অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হচ্ছে, এবং ইন্টারনাল ফ্যাক্টরস যদি কিছু স্পেশাল থেকে থাকে সেইগুলোর নাম। এর আগে বললাম যে 1 থেকে 13খানা ফ্যাক্টর প্রেজেন্ট রয়েছে ব্লাড ক্লটিংয়ের জন্য, যেগুলো রেসপন্সিবল বা হেল্প করছে, সেইগুলোর কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরের নাম দিয়ে কোয়েশ্চেন আসতে পারে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে পুরো ব্লাড ক্লটিং প্রসেসটার এই তিনটে সাকসেসিভ স্টেপ আমরা লক্ষ্য করলাম। তাহলে এই যেই মুহূর্তে ফাইব্রিন তৈরি হয়ে গেল, তার মানে এরপর কি হবে, এরপর ব্লাড ক্লট। ঠিক আছে, এটা বোধহয় দেখা যাচ্ছে না, আমি এখানটাতে লিখি। ঠিক আছে, ক্লটিং হয়ে গেল। তাহলে ব্লাড ক্লটিং, ব্লাড প্লেটলেট, কোন ভিটামিন ব্লাড ক্লটিং এ হেল্প করে,
যদি বলে কোন আয়ন হেল্প করে তাহলে সেটা ক্যালসিয়াম আয়ন। এখান থেকে জেনারেলি এই প্রশ্নই দেয়। আরো আরো কিছু কিছু প্রশ্ন আসতে পারে, যেরকম তোমার কতগুলো নাম দিয়ে দিল এবং বলল যে এর মধ্যে কোন প্রোটিনটার প্রেজেন্স আছে বলে কিন্তু ব্লাড ক্লটিং হয়। মানে এই যে ফাইব্রিনোজেন বা প্রোথ্রম্বিন, এই নামগুলো দিয়ে দিল এবং তার মধ্যে থেকে অপশন থেকে আমাদের খুঁজে বার করতে হবে ব্লাড ক্লটিং এর জন্য যে রেসপন্সিবল প্রোটিনগুলো, সেগুলোর নাম মনে রাখতে হবে। তাহলে ব্লাড ক্লটিং বোঝা গেল, এটা হচ্ছিল কোঅ্যাগুলেশন, প্রসেসটা হচ্ছে কোঅ্যাগুলেশন। তাহলে ব্লাড ক্লটিং কিছু কিছু ক্ষেত্রে তো আমরা দেখি যে অ্যান্টিকোয়াগুলেন্টের প্রেজেন্সে, ঠিক আছে, ব্লাড ক্লটিং হয় না। ব্লাড ক্লটিং প্রিভেন্ট করে যেই সাবস্টেন্সগুলো বা যেই এজেন্টগুলো, সেগুলোকে বলা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট দু রকমের হতে পারে, অর্গ্যানিক হতে পারে। অর্গ্যানিক কোনগুলোকে বলবো? যেগুলো জেনারেলি আমাদের বডিতে পাওয়া যায়, বা শুধু আমাদের বডিতে না, যে কোনো অ্যানিম্যাল সোর্স বা প্লান্ট সোর্স যেরকম থাকতে হবে সেগুলোকেই বলবো অর্গ্যানিক। আর হচ্ছে ইনঅর্গ্যানিক। এক্সাম্পল কোয়েশ্চেন আসতে পারে অ্যান্টিকোয়াগুলেন্টের। অর্গ্যানিক অ্যান্টিকোয়াগুলেন্ট কি? এক্সাম্পল বলতে পারবে? ভেরি গুড, হেপারিন। হেপারিন একটা অ্যান্টিকোয়াগুলেন্ট। আর যদি প্রশ্ন আসে লিচের বডিতে কোন অ্যান্টিকোয়াগুলেন্ট প্রেজেন্ট থাকে? লিচের বডিতে, জোকের বডিতে কোন অ্যান্টিকোয়াগুলেন্টের প্রেজেন্স দেখা যায়? হিরুডিন। হিরুডিন এটা আরেকটা যেটা অ্যান্টিকোয়াগুলেন্ট, যেটা লিচের বডিতে দেখা যায়, জোকের বডিতে লক্ষ্য করা যায়। এতে এই যে আমরা নাম লিচে জানি তো, হিরুডিনা, হিরুডিনারিয়া, শেখা এই হিরুডিন, হিরুডিনারিয়া মনে রাখতে সুবিধা হবে। তাহলে ইনঅর্গ্যানিক অ্যান্টিকোয়াগুলেন্টের কয়েকটা এক্সাম্পলও আমাদের জেনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, হিরুডিন, এখান থেকে প্রশ্ন আসতে পারে ইনঅর্গ্যানিকের কয়েকটা এক্সাম্পল, বা এটার মধ্যে কোনটা ইনঅর্গ্যানিক অ্যান্টিকোয়াগুলেন্ট সেটা দেখো। सोडियम और पोटाशियम साइट्रेट, सोडियम और पोटाशियम साइट्रेट, EDTA, EDTA, এগুলো কতগুলো এক্সাম্পল ইনঅর্গ্যানিক কোঅ্যাগুলেন্টের, ঠিক আছে। এর মধ্যে আরো এক্সাম্পল পেয়ে যাবে তোমরা বইতে বা নোটসে। তাহলে যেই এজেন্টগুলো বা যেই সাবস্টেন্সগুলো ব্লাড কোয়াগুলেশনকে প্রিভেন্ট করে বা কোয়াগুলেশন প্রসেসটাকে প্রিভেন্ট করে, তাদেরকে আমরা বলছি অ্যান্টি কোয়াগুলেন্ট। এবং অ্যান্টি কোয়াগুলেন্টের এক্সাম্পলও আমাদের জেনে রাখতে হবে। টাইপ জানলাম দু রকমের, এবং তাদের এক্সাম্পল জেনে রাখতে হবে। আজকে আমরা বডি ফ্লুইডের একটা পার্ট পড়লাম, ব্লাডের সম্বন্ধে কিছু জানলাম, তার কম্পোনেন্টস এবং তাদের কিছু কিছু স্পেশাল প্রসেস। আরেকটা টাইপের হয়, সেটা হচ্ছে লিম্ফ। এটাও খুব ইম্পর্টেন্ট একটা বডি ফ্লুইড আমাদের বডিতে, লিম্ফ।
লিম্ফটা আমরা জেনারেলি কি দেখতে পাই, লিম্ফের কালার কিরকম হয়, ইয়েলোইশ ফ্লুইড, একটা ইয়েলোইশ লিকুইড বা ইয়েলোইশ ফ্লুইড লিম্ফের। এখানে এটার কম্পোজিশন অলমোস্ট কোয়ালিটেটিভলি অলমোস্ট প্লাজমার মতোই হয়, ব্লাড প্লাজমা যেরকম কোয়ালিটেটিভলি মানে ওর যে কম্পোজিশনসগুলো থাকে মোর অর লেস একই রকম থাকে, কিন্তু এর কোয়ান্টিটিগুলো আলাদা আলাদা হতে পারে, যে কোনোটা বেশি থাকতে পারে, কোনোটা বেশি থাকে না। এর মধ্যে জেনারেলি প্রোটিন ধরনের মানে প্রোটিন জাতীয় যে সাবস্টেন্সগুলো সেইগুলোর খুব একটা বেশি দেখা যায় না। তার বদলে কি দেখতে পাওয়া যায়, প্রচুর অ্যান্টিবডির প্রেজেন্স দেখতে পাওয়া যায়। অ্যান্টিবডি প্রেজেন্ট বা ডাব্লিউবিসি প্রেজেন্ট থাকতে পারে ব্লাড সেলের মধ্যে। এখানে শুধুমাত্র ডাব্লিউবিসি লক্ষ্য করা যায়, ঠিক আছে, ডাব্লিউবিসি লক্ষ্য করা যায়। আচ্ছা, তাহলে লিম্ফ কোথায়, ব্লাড সার্কুলেটরি সিস্টেমে আমরা জানলাম যে তার যে কম্পোনেন্টসগুলো তার মধ্যে একটা হচ্ছে ব্লাড ভেসেল এবং হার্ট। সেরকমই লিম্ফ্যাটিক সার্কুলেটরি সিস্টেমেরও কিন্তু কিছু কম্পোনেন্ট আছে। সেগুলো কি কি, একটা তো লিম্ফ, আর কি কি, আর হচ্ছে লিম্ফ্যাটিক নোড, আর লিম্ফ ভেসেল বা লিম্ফ ক্যাপিলারিজও এখানে দেখতে পাওয়া যায়। লিম্ফ ভেসেল, লিম্ফ্যাটিক নোড, লিম্ফ, এই তিনটে মেনলি, ঠিক আছে। তাহলে লিম্ফের ফাংশন কি হতে পারে, লিম্ফের ফাংশন ফার্স্ট যে ইম্পর্টেন্ট ফাংশন সেটা হচ্ছে বডি প্রোটেকশন, মানে যেহেতু ওখানে অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে, ডাব্লিউবিসি প্রেজেন্ট থাকে, তাহলে ইমিউনিটি বা প্রোটেকশন এগেনস্ট জার্ম বা প্রোটেকশন এগেনস্ট প্যাথোজেন্স, এইগুলো কিন্তু পসিবল হয় লিম্ফের প্রেজেন্সের জন্য। এছাড়া বডি ওয়াটার রেগুলেশন এই ধরনের কিছু কাজ করে থাকে। তাহলে আজকে আমরা বডি ফ্লুইড পর্যন্ত পড়লাম, ইম্পর্টেন্ট দুটো বডি ফ্লুইড পড়লাম এবং ব্লাডের সম্বন্ধে ডিটেলসে পড়লাম। ব্লাড থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেনটা আসে, তাই ব্লাডটাই ডিটেলসে আমরা ডিসকাস করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা পড়ব হচ্ছে হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের মেন পার্ট, অর্থাৎ হার্ট এবং তার ব্লাড ভেসেলস, হার্টের মেকানিজম, সেই সমস্ত কিছু আমরা ডিসকাস করব নেক্সট ক্লাসে, ঠিক আছে। আজকের জন্য এই অবধি ক্লাস, নেক্সট ক্লাসে দেখা হবে আবার।